দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য নিয়ে নিয়মিত আয়োজন নিউজ 24 বিজনেস আওয়ারে। সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। বিগত সরকারের আমলে কতটা জিম্মি ছিলেন জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে তার বিস্তারিত তুলে ধরলেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। রোববার দুপুরে পরিকল্পনা কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে আসেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জানান, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে লুণ্ঠিত হয়েছে সরকারি অর্থ, এমন বার্তা পেয়েছেন তিনি। রাজধানীর পরিকল্পনা কমিশনে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির বৈঠক। যোগ দেন বিভিন্ন পর্যায়ের 85 জন কর্মকর্তা, যাদের মধ্যে 32 জন সিনিয়র সচিব ও সচিব। পরে ব্রিফিংয়ে আসেন জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জানান, বিগত সরকারের আমলে প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাজনীতির কাছে কতটা জিম্মি ছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন আমলারা। ওনারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল। এর ভিতরেও কেউ কেউ সাহস নিয়ে যারা দাঁড়িয়েছেন তারা সেই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ করতে পেরেছেন। ডক্টর দেবপ্রিয় জানান, কিছু কিছু সুবিধাভোগী আমলার যোগসাজশে প্রকল্পের নামে কিভাবে সরকারি অর্থের লুণ্ঠন হয়েছে সেটিও শ্বেতপত্র কমিটির কাছে তুলে ধরেছেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। কিছু সুবিধাভোগী আমলা এবং তার সাথে ব্যবসায়ী এবং তার সাথে আপনার রাজনীতিবিদ, এই সংযোগের ফলে অনেক সময় প্রকল্প চয়ন, তার প্রণয়ন, তার ব্যবস্থাপনা, বাস্তবায়ন এবং মূল্যায়ন সব ক্ষেত্রেই এই সমস্যাগুলো পরবর্তীতে দেখা গেছে। বৈঠকে ছিলেন আরেক অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমলাতন্ত্রের পেশাগত কাঠামো ভেঙে ফেলা হয়েছিল। ইঙ্গিতটা ছিল এরকম যে প্রকল্প নেওয়া হয়েছে, এটার যে মূল্যায়ন এটা ভালো হতে হবে এবং দেখাতে হবে যে এটার থেকে যে আর্থসামাজিক যে ইতিবাচক ফলাফল আশা করা হচ্ছে এগুলো পাওয়া যাবে। শ্বেতপত্র কমিটিকে আমলারা জানিয়েছেন, রাজনীতির বলয়মুক্ত হয়ে আগামীতে সততার সঙ্গে কাজ করার সুযোগ চান তারা, যাতে সক্ষমতা, সদিচ্ছা, সমন্বয় এই 3 ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া যায়। ওনাদের তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগের দাবি করেছেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আদানি গ্রুপের বিদ্যুতের মূল্য পরিশোধে অনেক টাকা বাকি রেখে গেছে আওয়ামী লীগ সরকার। আদানি প্রায় $700 মিলিয়ন পাবে, যা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বিগত সরকারের কারণে আদানি কোম্পানির সাথে লেনদেনের তারতম্য তৈরি হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পুরো লেটারটা এখনো আমাদের এনার্জি মিনিস্ট্রিতে আসেনি, আপনি যেই কথা বলছেন। আর এটা যদি সত্য হয় তা আমরা আমাদের হচ্ছে যে উই আর ডিসমেড এবং আমরা খুব শকড যদি এটা সত্য হয়। আর একটা হচ্ছে যে আমরা কিন্তু আদানিকে আমরা পেমেন্ট যথেষ্ট মানে এক্সপেডাইট করছি পেমেন্টটা, আর যেই ব্যাকলগটা যেটা হয়েছে সেটার জন্য আসলে মূলত দায়ী পূর্ববর্তী ডিক্টেটরশিপ। চলতি অর্থ বছরের অক্টোবর মাসে দেশে $230 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, অক্টোবরে দেশে রেমিটেন্স এসেছে $230 কোটি মার্কিন ডলার, যা সেপ্টেম্বর মাসে ছিল $240 কোটি 47 লাখ ডলার। সেই হিসেবে অক্টোবরে রেমিটেন্স প্রবাহ সেপ্টেম্বর থেকে কিছুটা কমেছে। তবে গত বছরের অক্টোবরে $197 কোটি রেমিটেন্স এসেছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 16.75%।
দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই প্রবাসী আয় কতটা বাড়ছে এই শিরোনামে। আমাদের সঙ্গে একজন ব্যাংকার, অর্থনীতি বিশ্লেষক রয়েছেন ফারুক মঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক, একজন পুরনো ব্যাংকার। তার কাছ থেকে আজকে জানতে চাইব ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি, পাশাপাশি রেমিটেন্স প্রবাহ নিয়ে। আমরা স্বাগত জানাতে চাই ফারুক মঈনুদ্দিন বিজনেস আওয়ারে। আমরা শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, এই মুহূর্তে আসলে রেমিটেন্সের যে প্রবাহ সেটা আমরা 230 কোটি ডলার যেটি এসছে, তার আগের মাসে যদিও 240 কোটি ডলার এসেছিল, তারপরেও 2 বিলিয়নের উপরে যেভাবে আসছে সেটিকে আসলে আপনার ব্যাংক অথবা আপনাদের যে ব্যাংক রয়েছে সব মিলিয়ে এটিকে কতটা সন্তোষজনক বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমি অবশ্যই এটা সন্তোষজনক বলবো যদি আমরা এটিকে আগের মাসগুলোর কিংবা গত বছরের করসপন্ডেন্ট পিরিয়ডের কথা যদি বলি, অবশ্যই সেটা সন্তোষজনক। এটি বলার অপেক্ষা রাখে না। এবং আমরা লক্ষ্য করেছি যে গত অগাস্টের পর থেকে আমাদের রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবং তার জন্য কিছু কারণ আছে আমি মনে করি। প্রথম কারণটি হচ্ছে যেটা আমরা সবসময় দাবি করে আসছিলাম, যে এক্সচেঞ্জ রেট এটাকে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে দিতে হবে, তাতে করে যারা রেমিটেন্স পাঠাবেন তারা যাতে বেশি মূল্য পাওয়ার জন্য হুন্ডির যারা করেন তাদের দ্বারস্থ না হন। তার জন্য আমরা চেয়েছিলাম এটা বাজারমুখী করা উচিত এবং সেটি করা হয়েছে। এখন বাজার এবং যেটাকে আমরা কার মার্কেট বলে কিংবা খোলা বাজার বলে, তার সাথে অফিসিয়াল রেটের খুব বেশি একটা পার্থক্য নেই। কখনো কখনো দেখা যায় অফিসিয়াল রেট বরং কম বাজারে চাইতো। সুতরাং এটি কিন্তু একটা ভালো উদ্যোগ এবং সেটি আবারও প্রমাণ করে যে বাজারে সবকিছু নির্ধারণ করবে, বাজারের উপর কখনো জবরদস্তি করা যায় না, সেটা আবারও প্রমাণ হলো। এটা হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে হুন্ডি টাকা বাইরে যেটা যেহেতু হুন্ডি তো আসলে একমুখী হয় না, হুন্ডি দুমুখী হয়। বাইরে থেকে যেরকম আসে তেমনি দেশ থেকে পাচার হওয়ার জন্য হুন্ডি একটা বড় মাধ্যম, যারা অবৈধভাবে পাচার করেন কিংবা এক্সপোর্ট ইম্পোর্টে, বিশেষ করে ইম্পোর্টে যারা আন্ডার ইনভয়েসিং করেন তারা হুন্ডির মাধ্যমে পাঠান। সেইখানে কিছুটা রাশ টানা গেছে বলে মনে হচ্ছে। সেই কারণে কিন্তু হুন্ডির বাজার এখন কিছুটা কম, অথবা হুন্ডির দৌরাত্ম কিছুটা কম। কারণ এই ওভার আন্ডার ইনভয়েসিং এর জন্য হুন্ডির মাধ্যমে যে অবৈধভাবে টাকা বাইরে পাঠানো হতো, ডলার পাঠানো হতো, সেটির প্রবণতা কমে এসছে। সুতরাং এই দুটো মিলে কিন্তু আপনার বাজারে একটা যে সত্যি দেখা যাচ্ছে কিংবা সুবাতাসের লক্ষণ আমরা পাচ্ছি, সেটি হচ্ছে তারই ফলশ্রুতি বলে মনে করি। তৃতীয় একটি বিষয়, এটা হচ্ছে হয়তো খুবই সাময়িক বলবো, যে জুলাই আগস্টে যখন দেশে আন্দোলন চলছিল তখন কোনো কোনো রেমিটার দেশে হয়তো টাকা ঠিকভাবে পাঠাতেন না কিংবা পাঠানোর জন্য তারা ভেতর থেকে প্রণোদনা পাচ্ছিলেন না, তখন কমে গিয়েছিল। সেটি পরে যখন একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন সরকার পরিবর্তন হয় তখন যারা পাঠাতে চাইতেন না তারা পাঠানো শুরু করেছে। সব মিলিয়ে কিন্তু আমাদের মোদ্দা বিষয়টা হচ্ছে যে আসলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে আগের তুলনায়। এটি অবশ্যই আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে সেটিকে কিছুমাত্র উপশম করতে সক্ষম হবে বলে আমি মনে করি। স্যার, আমরা ব্যাংক খাতের শৃঙ্খলা এবং আর্থিক খাতে যে সংস্কারগুলো আসলে নেওয়া হয়েছে এইসব বিষয় নিয়েও আপনার কাছে একটু কথা বলতে চাই। তার আগে এই মুহূর্তে অল্প সময়ের জন্য আমরা একটু যেতে চাই, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম কথা বলছেন জ্বালানি রূপান্তর বিষয়ে। আমরা একটু জানতে চাই, সরাসরি চলে যেতে চাই। ডক্টর শামসুল আলম এই মুহূর্তে কথা বলছেন জ্বালানি রূপান্তর অনুষ্ঠানে নিকুঞ্জে অনুষ্ঠিত হচ্ছে যেটি। করার দায়েও এইসব প্রতিষ্ঠানের বিচারের দাবিতে আমাদের অনড় হতে হবে। আমরা মনে করি ততদূর পর্যন্ত যাওয়ার দরকার হবে না। সেটুকু আজকে আমি মনে করি যে কথাবার্তাগুলো, অর্থাৎ সরকারের কাছে আমরা যেসব প্রত্যাশা ব্যক্ত করেছি, এখন পার্টিনেন্টলি সরকারের এটাই সরকারেরও চাওয়া, এটাই সরকারেরও করা, এটাই সরকারেরও পাওয়া। এই সরকারের জন্য অন্তত সেই প্রত্যাশাটা আমরা এখনো বাঁচিয়ে রাখতে চাই। আমরা হতাশাগ্রস্ত হতে চাই না। আমরা ওরকম একটা জ্বালানি নীতি তৈরি করতে চাই যে জ্বালানি নীতির রূপরেখা অলরেডি কনজিউমার অ্যাসোসিয়েশন দিয়েছে, মুখ্য আলোচক স্মরণ করেছে। সেই প্রেক্ষিতে এখন সুপারিশগুলো বা চাওয়াগুলো আমরা স্ট্রাকচার আকারে এনেছি। এই সরকারের আমলে যা 2 থেকে 4 মাসের মধ্যে দেওয়া সম্ভব, করা সম্ভব,
ভিজুয়ালাইজ করা সম্ভব। আমি মনে করি আপনারা যদি আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করেন তাহলে উল্লেখ করবেন, আর একমত পোষণ করলেও আপনারা সাড়া দেবেন। কারণ পত্রপত্রিকায় আজকের এই মতামতটাই আমি মনে করি যে জনগণের মতামত হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সেটাই সারা দেশের মানুষ এই মতামতের সঙ্গে একীভূত হবে এবং সরকার সেখান থেকে একটা নির্দেশনা পাবে এবং সেটা মনে করবে যে এটাই জনগণের অভিপ্রায়। সুতরাং সেই দিক দিয়ে এটা আমি খুব গুরুত্বপূর্ণ ভাবছি। বর্তমান সরকারের নিকট জনগণের প্রত্যাশা 2010 সাল থেকে 2014 সাল অবধি বিদ্যুৎ ও জ্বালানি আমদানি, অনুসন্ধান, উৎপাদন, সঞ্চালন, পরিবহন ও বিতরণে প্রকৃত খরচ এবং লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা। সেজন্য ক্যাব চাই কস্ট প্লাস নয়, কস্ট ভিত্তিক বিদ্যুৎ ও জ্বালানি খাত পরিচালনা ও উন্নয়নের নীতির ভিত্তিতে সরকারি সেবা খাত হিসেবে এ খাতের সংস্কার। পেট্রোলিয়াম পণ্য সহ সকল এনার্জির সকল পর্যায়ের ব্যয়হার ও মূল্যহার গণশুনানির ভিত্তিতে বিআরসি কর্তৃক নির্ধারণ এবং 2022 সাল থেকে পেট্রোলিয়াম পণ্যের মূল্যহার নির্ধারণ সংক্রান্ত আটকে রাখা 3টি প্রধান প্রবিধান কোনো রকম পরিবর্তন না করে অবিলম্বে গেজেটে প্রকাশ। বিআরসির চেয়ারম্যান ও সদস্য এবং সরকারি কোম্পানি ও সংস্থাসমূহের চেয়ারম্যান, সদস্য, শীর্ষ পদসমূহে নিয়োগ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে করার লক্ষ্যে এক বা একাধিক প্রবিধান প্রণয়ন এবং বিআরসি আইন সংস্কার। মেগা নয়, ছোট ছোট প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ শিল্প কর্মসংস্থান ও দেশীয় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বটম আপ অ্যাপ্রোচে পানি, সৌর, বায়ুবিদ্যুৎ ও বায়োমাস জ্বালানি উন্নয়ন এবং সেই সাথে বিদ্যমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ও বিআরসি আইন 2003-এর আওতায় জ্বালানি অপরাধীদের বিচার। ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম কথা বলছিলেন বিদ্যুতের রূপান্তর নিয়ে। সেই গোলটেবিল সেমিনারে আমরা যুক্ত ছিলাম। যাচ্ছি সংবাদ বিশ্লেষণে আরও একবার স্বাগত জানাচ্ছি ফারুক মইনুদ্দিন আপনাকে, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান। আমরা যে আলোচনায় ছিলাম যে প্রবাসী আয় কতটা বেড়েছে সেই বিষয় নিয়ে এবং একটা সন্তোষজনক প্রবৃদ্ধির কথা আপনি বলছিলেন। এই গত মাসে যে প্রবৃদ্ধি হয়েছে এবং গত 2 মাস ধরে 3 মাস ধরে আমরা যে চিত্র আসলে লক্ষ্য করছি 2 মাস ধরে, আমরা আসলে হুন্ডির প্রবণতা নিয়ে যদি একটু কথা বলি যে ফারুক মইনুদ্দিন, যে হুন্ডি থেকে বেরিয়ে আসা জন্য আমাদের আর নতুন কি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং গভর্নর আমরা দেখেছি যে অনেকগুলো উদ্যোগ আসলে নিয়েছেনও, সেই বিষয়ে যদি আপনার পরামর্শের কথা বলতেন। বিশেষ করে দেখেন, হুন্ডির বিষয়টা হচ্ছে আসলে সম্পূর্ণভাবে এখানে রেটটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ কথা হচ্ছে যে হুন্ডির এখানে দুটো বিষয় আছে, অবশ্য শুধু রেট বললে তো চলবে না। প্রথম কথা হচ্ছে যে যারা অবৈধভাবে টাকা বাইরে পাচার করতে চান তাদের কিন্তু হুন্ডির মাধ্যমে যেতে হয়। কারণ কথা হচ্ছে বৈধভাবে আমাদের দেশ থেকে বাইরে টাকা পাঠানো নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া সম্ভব নয়। সুতরাং অবৈধ টাকা পাঠানোর জন্য হুন্ডি শরণাপন্ন তাদের হতেই হবে, এটা হচ্ছে একটি বিষয়। কিন্তু আমরা যদি ইনওয়ার্ড রেমিটেন্সের কথা ভাবি তাহলে হুন্ডিকে অ্যাভয়েড করা চাইলে যায় যদি আমরা রেট ঠিকভাবে দেই। এবং একইভাবে আমরা যদি দেশে টাকা পাঠানো, আমাদের প্রবাসী যারা কর্মসংস্থানের যারা আছেন তাদের কাছে যদি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর কিংবা রেমিটেন্স পাঠানোর বিষয়টিকে সহজতর করা যায় তাহলে তারা হুন্ডির দ্বারস্থ হবে না। দ্বিতীয় হচ্ছে যে রেটটাকে ঠিক করা, রেটের ব্যাপারে কিছুটা করা হয়েছে, সেটার সুফল আমরা পাচ্ছি। কিন্তু আপনি যদি অবৈধভাবে অর্থ পাচারের জন্য হুন্ডিকে পুরোপুরি বন্ধ করতে চান সেটা সম্ভব নয়। হুন্ডির ব্যবসা অনেক প্রাচীন একটা ব্যবসা, এটি কখনোই একেবারে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে মনে হয় না যদি না দেশ থেকে অর্থ পাচারের প্রবণতা কমানো যায়। সুতরাং সেটি হয়তো বর্তমান প্রেক্ষিতে, বর্তমান সরকার পরিবর্তনের পর এটি প্রবণতাটি কিছু কমে এসছে বলে আমরা ধারণা করছি, কিন্তু এটি যে ভবিষ্যতে আবার ঘটবে না সেটা এখনই বলা যায় না। সুতরাং আমরা এখন অনেক বেশি কনসার্ন, সেটি হচ্ছে আমাদের রেমিটেন্স আয় যেটা আছে সেটি হুন্ডির রাহমুক্ত করার জন্য যেটি দরকার সেটা আমরা করেছি এবং সেটা সুফল আমরা পাচ্ছি, এটা হচ্ছে একটি বিষয়। সুতরাং হুন্ডির ব্যাপারে এটাই হচ্ছে আমার মনোভাব, আমি যেটা মনে করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংকিং সেক্টরে যে কথাটা আপনি একটু বললেন যে আসলে আমরা এখনো মনে করছি যে বর্তমান সরকার পরিবর্তনের পরে
যে ইতিবাচক যে কিছু এবং দৃশ্যমান যে পরিবর্তনগুলোকে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটি পর্যন্ত এখনো আমরা মনে করছি যে সেন্ট্রাল ব্যাংক এর নতুন নেতৃত্ব যাওয়ার পর দৃশ্যমান হয়েছে এবং বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ আমরা দেখেছি ব্যাংকিং সেক্টর কিন্তু আসলে দেশের ভালো ছিল না, দেশের ব্যাংকিং সেক্টর সুশাসন বলে কিছুই ছিল না, এবং বিশেষ অলিগাররা যখন কয়েকটি ব্যাংক একসাথে দখল করে তার প্রতি একেবারে দৃষ্টি দেওয়া হচ্ছিল না, বরং সেগুলোকে রাষ্ট্রীয় মদতেই মনে হয় চালানো হচ্ছিল। সুতরাং সেই পর্যায় থেকে সেই অবস্থা থেকে দেশ বেরিয়ে এসছে, ব্যাংকিং সেক্টর বেরিয়ে এসছে, কিন্তু এই জঞ্জাল পরিষ্কার করার জন্য সময় লাগে। কারণ কথা হচ্ছে যে টাকা সম্পদ লুট হয়ে গেছে ব্যাংকগুলোর, 4-5টি হয়তো 7-8টি ব্যাংকের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে কিংবা লুণ্ঠন হয়েছে, সেগুলো আদায় করা না গেলে যেটা হবে সেটা হচ্ছে সেই ব্যাংকগুলোকে কিন্তু চালিয়ে যেতে হবে আমানতকারীদের স্বার্থে, কারণ আমানতকারীদের তো কোনো অপরাধ নেই। সুতরাং তাদের অর্থ তাদেরকে ফেরত দিতে হবে। সেই অর্থ দুভাবে ফেরত দেওয়া যায়, এক হচ্ছে লুণ্ঠিত অর্থ আদায় করে কিংবা রিকভার করে, আরেকটি হচ্ছে ব্যাংককে চলতে দিয়ে তাদের লভ্যাংশ থেকে আস্তে আস্তে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং তার জন্য যদি পলিসি সাপোর্ট লাগে সেটিও সরকারকে কিংবা সেন্ট্রাল ব্যাংককে দিতে হবে। শুধু এই ব্যাপারগুলো যদি করা যায় তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরে যে আমাদের যে একটা কি বলবো এটাকে খুব দুর্দিন যাচ্ছিল সেখান থেকে ধীরে ধীরে হয়তো বেরিয়ে আসা সম্ভব হবে। আলটিমেটলি যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের দেশে যে 60-61টি ব্যাংক আছে, এটা আমাদের আশপাশের কোনো দেশ, উন্নত দেশ কোথাও, এমনকি মালয়েশিয়ার কথা যদি বলি, ভারতের কথা যদি বলি, কোনো দেশে এতগুলো ব্যাংক নাই প্রাইভেট কিংবা সরকারি খাতে। সুতরাং এইগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, কিছু কিছু ব্যাংক একীভূত করতে হবে, সেটা গ্রাজুয়ালি করতে হবে। এখন অতীতে আমরা দেখেছি যে একটি জোর করে ব্যাংকগুলোকে একসাথে একীভূত করার যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটি একেবারে ফেল করেছে, কারণ সেটি সম্ভব ছিল না এবং সেটি বাস্তবায়ন যোগ্যও ছিল না। কিন্তু ভবিষ্যতে কিন্তু আমাদের সেই পথে হাঁটতে হবে। আমাদের দেশে এতগুলো ব্যাংক প্রয়োজন নেই, 3-4টি ব্যাংককে একত্রিত করে কিন্তু আপনার ব্যাংকিং খাতকে আরো একটু সুসংহত করার সময় এসছে, সেটা সামনে আমাদের করতে হবে। আশা করছি যে নতুন নেতৃত্ব, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের, তারা এটি দিকে নজর দিবেন। স্যার, আমরা একটু যদি আর্থিক খাতে শৃঙ্খলায় আসি, পাচারের কথাও বলছিলেন, সব মিলিয়ে আসলে হুন্ডির প্রবণতা থেকে বেরিয়ে আসার কৌশল নিয়ে আপনি কথা বলছিলেন। আমরা যে বিষয়টি একটু জানতে চাই যে এই সময়ে ব্যাংক খাতে ডলার সংকটের যে জায়গাটি, খোলা বাজারের সাথে আনুষ্ঠানিক রেটের যে পার্থক্য, সেটি কি সহনীয় এবং স্বাভাবিক হয়ে এসছে কিনা? ব্যবসায়ীরা এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে এখনও কি বাধার মুখে পড়ছেন কিনা? আপনাদের কাছেও এই ধরনের অভিযোগ আসছে কিনা? ওই প্রথম দিকে বলেছিলাম যে আমাদের আসলে খোলা বাজার এবং অফিসিয়াল রেটের মধ্যে পার্থক্যটা কমে এসেছে। আর ব্যবসায়ীদের, ইম্পোর্টার যারা, তারাও কিন্তু তাদের অভিযোগ কমে এসছে, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখন ডলার রেটের বিষয়টি মোটামুটি সুরাহা হয়েছে, মানে বাজার এবং অফিসিয়াল রেটের মধ্যে পার্থক্য খুবই কম, সেই জন্য এই অভিযোগটা এখানে নেই। কিন্তু যে প্রশ্নটি রয়ে গেছে সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত যে আমাদের দেশে যে স্বাভাবিক ইম্পোর্টের যে গতি, সেটি এখনো গতিপ্রাপ্ত হয়নি। এখনো পর্যন্ত আপনার বিশেষ করে ক্যাপিটাল মেশিনারি এগুলোর ইম্পোর্ট কমেছে, এবং সেটা যেটা কম ছিল বেশ অনেক মাস ধরে, সেটি এখনো বজায় আছে। বিকজ আমার কাছে একটা জিনিস মনে হয় যে বর্তমান যে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ এবং তার অর্থনীতি যাচ্ছে, ব্যবসায়ী মহল যারা নতুন ভাবে বিনিয়োগ, তারা কিছুটা মতো এখনো সাই ফিল করছে, তারা এখনো সাই, মানে ইনভেস্টমেন্ট সাই। সেই কারণে যদি ইনভেস্টমেন্ট সাই হয় ব্যবসায়ীরা, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ কমে যাবে, অর্থাৎ বিশেষ করে ক্যাপিটাল মেশিনারি ইত্যাদির ইম্পোর্ট কমবে, তার সাথে সাথে কমবে হচ্ছে আপনার কাঁচামাল আমদানির বিষয়টি। সুতরাং এককালে যেটি ছিল প্রায় জোর করেই আমদানি বন্ধ করা হচ্ছিল, এখন সেই অবস্থা নেই। কিন্তু অর্থনীতির বর্তমান অবস্থায় হয়তো তার একটু থমকে আছে, কিন্তু সেটি হয়তো দীর্ঘদিন থাকবে না। যখনই আমাদের অর্থনীতির বিষয়টি ব্যবসায়ী মহল এবং তাদের মধ্যে যখন আস্থার ব্যাপারটা গ্রো করবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে কেটে যাবে। যেমন আমরা দেখেছি যে এত কিছুর মধ্যে আমাদের পোশাক রপ্তানি, যেটা প্রধানতম খাত, সেখানে খুব বড় ধরনের ধাক্কা লাগে। সুতরাং এটি কিন্তু একটা বড় আমাদের জন্য স্বস্তির বিষয়। সেটি হচ্ছে যে বড় খাতটিতে ধাক্কা লাগে না, তবে অন্যান্য খাতে ধীরে ধীরে এই ব্যাপারটি সহজ এবং স্বাভাবিক হয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।
কারণ যে পথে যাচ্ছে সেন্ট্রাল ব্যাংক যে পলিসিগুলো নিয়েছে সেগুলোর সুফল পাওয়া যাবে, হয়তো এক্ষুনি পাওয়া যাচ্ছে না, তবে সামনে পাওয়া যাবে বলে আমরা আশা রাখি। জি স্যার, আমরাও আশাবাদী এটি আরও স্মুথ হবে। আমরা একটু যদি মূল্যস্ফীতি নিয়ে কথা বলি স্যার, যে মূল্যস্ফীতি নিয়ে আসলে এখনও যে পরিস্থিতি আমরা দেখছি যে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে রয়ে গেছে, গভর্নর বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, সেটি আবার ব্যাংকার হিসেবে বলবেন কিনা যে যখন ঋণ বিতরণ করছেন ব্যবসায়ীদের লোনের ক্ষেত্রে সেটি তো আবার অপারেশনাল খরচগুলো বেড়ে যাচ্ছে, সেই জায়গায় সব মিলে আমরা কি মূল্যস্ফীতির সুফল নিতে পারছি, আবার ব্যবসায়ীদের দিক থেকে কি ধরনের প্রভাব পড়ছে ঋণের ক্ষেত্রে? আমি আপনার প্রশ্নের সুরটা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের সুরটা হচ্ছে যে ব্যবসায়ীরা যেটা সবসময় অভিযোগ করেন যে ব্যাংকের সুদের হার বেড়ে গেলে তাদের খরচ বেড়ে যায়, সুতরাং তাদের উৎপাদন খরচ বেড়ে যায়। এটা কমন একটা অভিযোগ আমরা সবসময় শুনতে পাই, কিন্তু এই বিষয়টা নিয়ে বিতর্কের অবকাশ আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ব্যাংকের সুদের যে খরচ, সেটা কিন্তু মূল খরচের মানে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য কিংবা একটি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট চালানোর জন্য যে মূল খরচগুলো থাকে সেই খরচের একটা ছোট অংশ কিন্তু ব্যাংক ইন্টারেস্ট। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এখনকার ইন্টারেস্ট সুদের হার বেশি, তাহলে আমরা যদি 80-র দশকের কথা ধরি, 80-র দশকে কিন্তু এই চেয়ে বেশি রেট অফ ইন্টারেস্ট ছিল। অথচ আমরা দেখেছি 80-র দশক থেকে বাংলাদেশে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি গতিশীল ছিল, এবং দেশে যা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল প্রাইভেট সেক্টর তখনই হয়েছে। তাহলে তখন যদি হাই ইন্টারেস্ট রেটে যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রো করতে পারে প্রাইভেট সেক্টরে, তাহলে এখন কেন সেটি অজুহাত দেওয়া হবে? সুতরাং এটি অজুহাত বলে আমি মনে করি, কারণ এই সুদের হারের বিষয়টা কিংবা সুদের খরচটি ব্যাংকের ব্যবসায়ীদের খরচে খুব বড় একটা অংশ এখানের মধ্যে থাকে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে মূল্যস্ফীতির কথা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে এখন যে পদক্ষেপটি নেওয়া হচ্ছে সুদের হার বাড়িয়ে আপনার অর্থ প্রবাহ কমানোর যে প্রচেষ্টা, সেটি হচ্ছে যে আপনার এটি ধ্রুপদী তত্ত্বে যেটা চাহিদাজাত যে আপনার মূল্যস্ফীতি সেটিকে আপনার কন্ট্রোল করতে পারে, কিন্তু বর্তমান অবস্থায় যে আমাদের যে মূল্যস্ফীতি সেটা শুধু চাহিদাজাত না, এটা কস্ট পুশ বলি আমরা এটাকে, মানে ব্যয় বৃদ্ধি জনিত আপনার ইনফ্লেশন। সুতরাং শুধুমাত্র সুদের হার বৃদ্ধি করে এই কস্ট পুশ ইনফ্লেশনকে কন্ট্রোল করা সম্ভব নয় বলে আমি মনে করি, এবং সেটি দেখাও যাচ্ছে। সুতরাং এখানে বিষয়টা যে সুদের হার বৃদ্ধি করা হচ্ছে সেটি ঠিকই আছে, সেটি এখন প্রয়োজন ছিল, যদিও এটি আমরা বিগত সরকারের সঙ্গে বারবার এটা দাবি করে এসেছিলাম যে সুদের হার বাড়ানো উচিত, তখন সেদেরকে কান দেওয়া হয়নি, কারণ তখন দেখেছি যে সুপরামর্শ কখনো কান দেওয়া হয়নি। এখন সেটি আমরা নিজেরাই দেখতে পাচ্ছি সেটা করেছে, কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে শুধুমাত্র সুদের হার বাড়িয়ে ইনফ্লেশনকে কন্ট্রোল করা খুবই কঠিন হবে। তার সাথে পলিসির আর কিছু চেঞ্জ করতে হবে, আমাদের ফিসক্যাল পলিসি যেটা আছে তার মধ্যে এটা সামঞ্জস্য থাকতে হবে। মনে করেন আমরা যদি মনে করি যে কোনো ক্ষেত্রে আপনার কস্ট বেড়ে গেছে, ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আপনাকে ফিসক্যাল মেজার নিয়ে সেখানে আপনার কর, ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি গুলো কমাতে হবে, যাতে করে জনগণ সাধারণ মানে বিশেষ কোনো পণ্যের ক্ষেত্রে যাতে সাধারণ জনগণ সাশ্রয়ী মূল্যে জিনিসটি পেতে পারে না। আন্তর্জাতিক বাজারে যদি দাম বেড়ে যায়, তাহলে আমাদের দেশে যদি আমরা ইম্পোর্ট ডিউটি কমাই, তাহলে হয়তো তার একটা অভিঘাত যেটি জনগণের উপরে যাবে সেটিকে কিছু মাত্রায় কন্ট্রোল করা সম্ভব। সুতরাং আমার মুদ্রা কথা যেটা আমি বলতে চাইছি সেটি হচ্ছে শুধু সুদের হার বাড়ালে এই বর্তমান ইনফ্লেশন কন্ট্রোল করা সম্ভব না হলে কঠিন হবে কিংবা সময় সাপেক্ষ হবে। তার সাথে আরো কিছু বিশেষ করে ফিসক্যাল মেজার অর্থাৎ রাজস্ব নীতি যদি তার সাথে সামঞ্জস্য রেখে করা যায়, তাহলে হয়তো ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা সম্ভব। আমরা বিশেষ করে এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে চাইছি যেটা সাধারণ ভোক্তা আপনার নিম্নবিত্ত কিংবা স্বল্প আয় কিংবা লিমিটেড ইনকামের মানুষকে কিছুটা সুরক্ষা দেওয়া, তার জন্য যে ব্যবস্থাগুলো করা উচিত ওপেন মার্কেট সেল এবং রাজস্ব নীতির মাধ্যমে যদি ডিউটিগুলো কমানো যায়, তাহলে হয়তো এই সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মুদ্রাস্ফীতি কিছুটা কমে আসতে পারে। জি স্যার, আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু 1 মিনিট সময় আছে আমাদের হাতে। শেষ মন্তব্য একটু নিতে চাই যে আমরা ব্যাংকগুলোতে অনাস্থা তৈরি হয়েছিল ইসলামী ধারার ব্যাংকগুলোতে, সেই আস্থা কি কিছুটা ফিরছে কিনা, এখন সেই স্বস্তি দেখছেন কিনা, একেবারে ছোট করে যদি বলেন। আচ্ছা, এই আস্থাটা ফেরার ব্যাপারে আমরা প্রায় অভিযোগ পাচ্ছি যে অনেক ব্যাংক থেকে যে পরিমাণ টাকা লোকজন তুলতে চাইছেন সেটি সবাইকে দেওয়া হচ্ছে না, এটি সম্ভব নয়। সুতরাং
আমি যেটা মনে করি এটা একটা ভালো প্রচারণা এবং জনগণকে আশ্বস্ত করা যে হ্যাঁ তারা সবাই টাকা পাবেন, ফেরত পাবেন, তবে একটু সময় দিতে হবে। এখন সব গ্রাহক যদি একসাথে সব ব্যাংকের টাকা তুলে নিতে চান তাহলে যে কোনো ব্যাংক, ভালো ব্যাংক ফেল করতে পারে। সুতরাং আমি যেটা মনে করি সত্যি জি অবস্থা, আমি আমানতকারীদেরকে এই ব্যাপারে আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই এবং সরকার এবং সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে এই কাজটি করা উচিত। যাদেরকে বোঝানো উচিত একসাথে সব টাকা তুলবে না, যেহেতু গভর্নর সাহেব বলেছেন, কিন্তু এটা জি বারবার প্রচার করা স্যার। উচিত যাতে লোকজন আত্মহত্যা। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। আমরাও আশা করব যে ব্যাংক খাতে আস্থা ফিরে আসবে এবং গতিশীল হবে। আপনাকে আজকে ধন্যবাদ জানাই। আবারও নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে পাশে পাবো, সেই প্রত্যাশায় বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের সাগরিকা এলাকায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার চালাচ্ছে পুলিশ। সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা জেনে নেব তার কাছ থেকে। নয়ন বড়ুয়া জয়, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। অস্ত্র উদ্ধার অভিযান নিয়ে সবশেষ কি খবর আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বাবু কামরুজ্জামান আপনাকে। আমরা যে পুকুর আপনাকে দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই পুকুর থেকে এই পর্যন্ত দুটি অস্ত্র তারা উদ্ধার করেছে। তবে আরও কোনো অস্ত্র আছে কিনা সেটা নিয়ে জাল দিয়ে দেখতে পাচ্ছেন যে পুকুরটা আমরা দেখতে যাচ্ছি, এই পুকুর জাল দিয়ে কিন্তু তারা দেখার চেষ্টা করছেন আরও কোনো অস্ত্র আছে কিনা। এখানে যারা সন্ত্রাস তারা যখন অভিযান শুরু করেছে, পুলিশ যখন অস্ত্র উদ্ধার কাজ শুরু করেছে তখন কিন্তু এই পুকুরের মধ্যে অস্ত্র ফেলে দিয়েছে। তো এরকম যারা গ্রেপ্তার হয়েছে তাদের তথ্য ভিত্তিতে কিন্তু আসলে তারা অভিযানে নেমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত উদ্ধার কাজ তারা চালাচ্ছে। এই পর্যন্ত দুটি অস্ত্র তারা উদ্ধার করেছে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এখনো এই জায়গায় পুকুর পাড়ে কিন্তু তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। আমরা একটু জানতে চাচ্ছি যে এই পর্যন্ত কয়টি অস্ত্র আপনারা উদ্ধার করেছেন পুকুর থেকে, আসলে কারা এখানে কোন অপরাধী যারা আছে কারা এখানে অস্ত্র ফেলেছে, এই অস্ত্র আপনারা উদ্ধার করেছেন? আপনারা দেখেন এই বিগত আগস্টের 5 তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 16টি থানার মধ্যে 8টি থানায় কিন্তু আপনার হলো যে ভাঙচুরের শিকার হয়েছে। আমাদের কিছু অস্ত্র লুট হয়েছে, সরকারি মালামাল লুট হয়েছে। তো এরই মধ্যে আমাদের হলো যে আপনার হলো প্রায় নিয়ার অ্যাবাউট হলো 900 বিভিন্ন ক্যাটাগরির অস্ত্র আপনার লুণ্ঠিত হয়েছে। তো এর মধ্যে আমরা অধিকাংশ পেয়েছি 100 সম্ভবত 166টা অস্ত্র আমরা এখনো পাইনি। এবং এই 166টা অস্ত্র পাইনি, এর হলো পাওয়ার প্রচেষ্টা হিসেবে আছে কিন্তু, এবং একজন অপরাধীর স্বীকারোক্তির প্রেক্ষিতে আমরা হলো এই বিটাক এলাকায় যে পুকুর আমাদের পেছনে আছে সেই পুকুরে কিন্তু আমরা অপারেশন কিন্তু লঞ্চ করেছি। এবং আরও জানেন যে আপনার পাহাড়তলী এই মডেল থানায় আপনার হলো যে 35টি সরকারি এবং হলো ব্যক্তিগত মোটরসাইকেল আমাদের অফিসারদের লুটপাট হয়েছে। এবং হলো যে এর 25টির মধ্যে আমরা হলো যে ইতিপূর্বে কিছু আমরা উদ্ধার করেছি, আর আজকে আপনাদের সম্মুখে এই 2 ঘন্টা ব্যাপী অপারেশন প্রেক্ষিতে আমরা কিন্তু এই 2টা মোটরসাইকেল উদ্ধার করেছি। আচ্ছা, আরও কি আছে কিনা? যে অস্ত্রটা আপনাদের লক্ষ্য, এখন যে অস্ত্র আপনারা করছেন সেই অস্ত্র কি আপনাদের উদ্ধার করা সম্ভব হবে কিনা? অফকোর্স সম্ভব হবে। কেউ আমাদের এই পুলিশের অস্ত্র এবং সরকারি অস্ত্র কেউ আপনার লুকিয়ে রাখতে পারবে না। অবশ্যই এটা আমরা উদ্ধার করতে সক্ষম হব এবং সেই প্রচেষ্টা আমাদের হলো অব্যাহত আছে। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন তারকা সিস্টেম, একটু জানতে চাচ্ছি উদ্ধার কাজ আপনারা চালাচ্ছেন, মানে এই পর্যন্ত যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করেছেন, তাদের তথ্য ভিত্তিতে অভিযান চালাচ্ছেন, কয়টি অস্ত্র আপনারা উদ্ধার করতে পেরেছেন? আমাদের প্রায় 950 অস্ত্রের মধ্যে 166টা অস্ত্র উদ্ধার সম্ভব হয় না, বাকি সবগুলো অস্ত্রই উদ্ধার করা সম্ভব হয়েছে। আর যে অস্ত্র আছে সেই অস্ত্র যেটা নিয়ে আপনার যে অভিযান চালাচ্ছে সেটা কি যেমন তার তথ্যের ভিত্তিতে যে এখানে পুকুরে সেই অস্ত্রটা লুকিয়ে রেখেছিল, আমরা এখানে জাল ফেলেছি, জাল ফেলার পরে অস্ত্র উদ্ধার সম্ভব হয় নাই, তবে 2টা মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে যদি অস্ত্রটা না পাওয়া যায় আমরা এখানে প্রয়োজনে আমরা সেচ দিয়ে এখানে উদ্ধারের চেষ্টা চালাবো। জয়, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে আমরা জানছিলাম অস্ত্র উদ্ধারের সবশেষ আপডেট। বিজনেস আওয়ারের সময় হলে একটা বিরতি নেবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জানাবো শেয়ার বাজারের খবর।
দর্শক, আজকে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন চলছে। আমরা বেলা 1:30 নাগাদ যে হালনাগাদ চিত্র দেখতে পাচ্ছি, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজকের দিনে এখন পর্যন্ত 16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5207 পয়েন্টে, এবং সরিয়ার সূচক যেটি সেটিও 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1154 পয়েন্টে। অন্যদিকে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক সেটি 3.49 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1918 পয়েন্টে। হাত বদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 192টি শেয়ারের দর আজকে বেড়েছে, 153টির দর এখন পর্যন্ত কমেছে, আর অপরিবর্তিত আছে 50টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। আর লেনদেন হয়েছে আজকে 350 কোটি টাকার কিছু বেশি, 351 কোটি 78 লাখ টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে। আমরা মাঝে টানা অস্থিরতার পর গত কয়েকদিন ধরে আবার দেখছি সূচকে ইতিবাচক একটি প্রবণতা, ইতিবাচক ধারা, এবং বাজারে একটু একটু করে স্বস্তি ফিরছে, যদিও এখনও পুরোপুরি স্বস্তি ফিরেছে এটি বলার সুযোগ নেই। তো মোটা দাগে আজকে আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে। এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এবারে প্রধান মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখে নিব সোনালী ব্যাংকের সূত্র ধরে। শুরুতেই যদি আমরা মার্কিন ডলারের কথা বলি, আমরা আনুষ্ঠানিক দর নির্ধারণের পর থেকে দেখতে পাচ্ছি ব্যাংকে 119 টাকায় ক্রয় মূল্য এবং 120 টাকায় বিক্রি মূল্য। খোলা বাজারে সেটি আর সামান্য একটু বেশি। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় সোনালী ব্যাংকে বিক্রি হচ্ছে। পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ডের দাম কিন্তু হু হু করে বাড়ছে। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল 31 টাকা 50 পয়সায় কিনে 32 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে আমরা জানাবো স্বর্ণের দাম। বিশ্বব্যাংকের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে স্বর্ণের হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন রেকর্ড দাম 1,43,526 টাকা প্রতি ভরি স্বর্ণের দাম। আর 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,37,000 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম 1,17,433 টাকা। আর সনাতন স্বর্ণ কিনতে চাইলেও এখন আপনাকে গুনতে হবে 96,520 টাকা ভরি প্রতি। পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে। এবারে রূপার দাম আমরা দেখে নেব। রূপার দাম অনেক দিন ধরে অপরিবর্তিত ছিল, কিন্তু আমরা গত সপ্তাহে দেখেছি যে সামান্য কিছু সমন্বয় হয়েছে, অর্থাৎ 2,100 টাকা থেকে সেটি 2,741 টাকা এখন প্রতি ভরি। 600 থেকে 700 টাকা ভরি প্রতি দাম কিন্তু বেড়েছে। 21 ক্যারেটের যে রূপা রয়েছে সেটিও 2,624 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের রূপার দাম 2,239 টাকা। আর সনাতন রূপা কিনলে খরচ পড়বে 1,680 টাকা। দর্শক, এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য এবং শেয়ার বাজার আপডেট। এবারে বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবে। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আবার শুরু হলো নদী সাগরে মাছ ধরা। মধ্যরাত থেকেই ট্রলার আর নৌকা নিয়ে নদীতে নামেন জেলেরা। ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ নিয়ে হাসি মুখেই আড়তে ফিরছেন জেলেরা। প্রথম দিনেই জমজমাট বেচাকেনা, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ। রূপালী ঝিলিকের মোহে পদ্মা মেঘনায় জাল ফেলছেন জেলেরা। ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ নিয়ে হাসি মুখে আড়তে ভিড়ছেন জেলেরা। চলছে হাকডাকও। জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালে সরকারি চাল পেলেও ধার দেনায় দিন কেটেছে তাদের। প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে ধার দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন। ছোট মাছ ওই যে ছাড়ছে, প্রথম ছাড়ছে, এগুলো ডাঙরই গুলানো, এই কারণে ফেসে। আর যদি আর ফেসে দিত তাহলে সম্পূর্ণ মাছ ডিম ছেড়ে দিত। বিক্রেতারা বলছেন, প্রথম দিনেই বাজারে ইলিশের সরবরাহ পর্যাপ্ত, তবে বেশিরভাগ মাছে ডিম রয়েছে। তাই নিষেধাজ্ঞার সময় পুনর্বিবেচনা করার দাবি তাদের। অভিযানটা যদি 1 মাস পর দিত তাই মাছের ডিম সব মাছে ছাড়িয়ে দিত। এখন মাছের ডিম আছে। 1 কেজি সাইজের মাছ আপনার 1600, 1 কেজি 300-400 গ্রাম মাছ 1800 টাকা কেজি বিক্রি হইতেছে। আর ছোট যেটা 4 টাকা কেজি, এটা 750-800 এরকম বিক্রি হইতেছে। এদিকে ক্রেতারা বলছেন, বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহের পরও দাম বেশি। তদারকির মাধ্যমে দাম নাগালের মধ্যে রাখার দাবি তাদের। দাম কম থাকলে আমরা কিনা স্বস্তি পাবো। আমরা এত দাম হলে আমরা কিনা খেতে পারবো না। দামের মধ্যে নাই, আরো দাম বেশি। 1 কেজি 800 গ্রাম, এটা 2000 টাকা কেজি, নাগালের বাইরে। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার সময় বাড়ানো বা কমানো নিয়ে গবেষণা চলছে। বাজার মনিটরিংয়ে দেখতে পাচ্ছি যে আমাদের যে অভিযান পরিচালিত সেটা সফল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের ডিম ছেড়েছে, তবে কিছু মাছের ডিম থাকে, এটা প্রতি বছরই থাকে।
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে 12 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বঙ্গোপসাগর তীরে সুন্দরবনের দুবলার চরে সোমবার থেকে শুরু হচ্ছে শুটকি মৌসুম। বন বিভাগের অনুমতি নিয়ে 5 মাসের জন্য জেলেরা দুবলার চর সহ আশপাশের কয়েকটি চরে শুটকি তৈরি করে। এজন্য অস্থায়ী ঘর নির্মাণ ও সাগরে মাছ আহরণ শুরু করবে জেলেরা। এই খাত থেকে 7 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে বন বিভাগ। বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের দুবলার চরের শুটকি মৌসুম ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত উপকূলের জেলেরা। রামপালের দাউদখালী নদীতে ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকার বহর গোছাতে চলছে শেষ মুহূর্তের মহাকর্মযজ্ঞ। কেউ নৌকায় তুলছেন জাল, কেউ সাজাচ্ছেন বাঁশ, দড়ি, গ্রাফি সহ অন্যান্য মালামাল। ট্রলার কাজ কাম করে সব কমপ্লিট করেছি। এখন আজকে ভাটায় সবাই চলে যাবে। সরকারে দিয়ে যায় নিয়ম ও বিধিমালা, এটা রক্ষণ করে চলবো। মাছ ধরার সময় চলে যাচ্ছে না, এই যে গন্ডা ধরতে পারলি সব জেলি কিন্তু বেশি যায়, কিন্তু সেটা তো হচ্ছে না। এবারই প্রথম শুটকি প্রক্রিয়ায় নিয়োজিত জেলেদেরকে আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। তবে অন্যান্য বছরের মতো এবারও দস্যু আতঙ্ক আর প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নিয়েই যাত্রা করছে তারা। রাস্তাঘাটে ডাকাত বেরিয়েছে, চোর ডাকাত বেরিয়েছে, আমাকে নিরাপত্তা নেই। এখন আমরা যাবো কিভাবে সেই চিন্তা ভাবনা করতেছি। আমাদের নিরাপত্তা থাকে, সেটা তো আমাদের সুবিধা। গত 23-24 অর্থ বছরে 5000 টন মাছের বিপরীতে 6.5 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল বন বিভাগ। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7 কোটি টাকা। আমরা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি, সুন্দরবনের একটি সিঙ্গেল গাছও তারা যেন না কাটতে পারে, সেটা আমরা এনশিওর করব। সেটা পুণ্যার্থী হোক, জেলে বাওয়ালি হোক। সুন্দরবনে দস্যুদের হামলা ও আক্রমণ থেকে জেলেদের রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। জাপানের 2 গাড়ি নির্মাতা কোম্পানি মিৎসুবিশি কর্পোরেশন এবং নিসান যৌথভাবে একটি নতুন কোম্পানি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ইয়োমিউরি সংবাদপত্রের একটি প্রতিবেদনে জানানো হয়, নতুন এই কোম্পানিটি স্বয়ংক্রিয় গাড়ি চালনা এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির স্টোরেজ ব্যাটারি হিসেবে ব্যবহারের মতো সেবা প্রদান করে থাকবে। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, এই নতুন কোম্পানিটি 2025 সালের মার্চ মাসের মধ্যে চালু হবে এবং এটি উভয় সংস্থার যৌথ মালিকানায় পরিচালন হবে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।